আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। ভারতে বসে বিভিন্ন বক্তব্য দেয় দিল্লির কাছে ঢাকার কড়া আপত্তি। নভ থিয়েটার ও পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা ফের তদন্ত করবে দুদক। শেখ হাসিনা ও পরিবারের লেনদেনের নথি তলব করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ শিক্ষার্থীর লাশ পুড়িয়ে ফেলার মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সন্ত্রাসী ও গণহত্যায় জড়িতদের বিএনপিতে জায়গা হবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে পাঠানো চিঠির জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ। ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সভা সমাবেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দেয় দিল্লির কাছে কড়া আপত্তিও জানিয়েছে ঢাকা। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সব তথ্য জানান। এদিকে আলাদা ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরে দেশে চোরতন্ত্র কায়েম করেছিল। তাদের সহযোগীদের বিচার করার আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত এই স্বৈরাচারের বিরুদ্ধে গণহত্যায় অভিযুক্ত করে পরোয়ানা জারি করেছে। ভারত থেকে তাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠিও দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সেই চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করলেও এখনও ভারত সরকার এর জবাব দেয়নি বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি অন্তর্বর্তী সরকারের ৪ মাসের পুরো বৈদেশিক কার্যক্রমও তুলে ধরেন। ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সমাবেশে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়েও দিল্লিকে আপত্তি জানানো হয়েছে বলেও জানান তিনি। কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনা চোরতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশে। তার সাথে জড়িতদের মুখোশ খুলে দেওয়ার ঘোষণাও দেন প্রেস সচিব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন সেইটাকে বন্ধ করার জন্য। গুম ও বিচার বহির্ভূতভাবে শত শত মানুষকে হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ আটকে ওঠার মতো অপরাধের জন্য শেখ হাসিনার বিচার করা হবে বলেও জানান শফিকুল আলম। এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগ্যাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এই বিষয়ে বলেছে শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবে। তার বিষয়ে আপনারা দেখেছেন, তার আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা সঠিক নয়। এছাড়া উপদেষ্টা পরিষদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন পদোন্নতি, গণভবনকে জাদুঘর করা, সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। থ্যাংক ইউ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার দুর্নীতি মামলা আবারও তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। সিদ্ধান্ত হয়েছে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তের। কমিশনের আশঙ্কা, প্রভাব খাটিয়ে এসব মামলা থেকে অব্যাহতি নিতে পারেন আসামিরা। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের দেশ বিদেশে ব্যাংক লেনদেনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। রিপোর্ট মাহবুব কবির চপলের। 1996 সালে রাজধানীর বিজয় সরণিতে নভ থিয়েটার নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। খরচ ধরা হয় 120 কোটি টাকা।
2000 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এটি নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। প্রকল্পে 4 কোটি টাকা অনিয়মের তথ্যে 2002 সালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 6 মন্ত্রী ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে 3টি মামলা করে দুর্নীতি দমন ব্যুরো। 2005 সালে এসব মামলার অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেয় বিচারপতি সুলতান হোসেন খানের কমিশন। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসামিরা। 2010 সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ অভিযোগপত্র দাখিলের আদেশকে অবৈধ ও মামলাকে উদ্দেশ্যমূলক বলে রায় দেয়। 2015 সালে নভ থিয়েটার মামলা থেকে শেখ হাসিনা সহ সব আসামিকে অব্যাহতি দেয় দুদক। এখন ওই মামলাটি আবারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়াও বহুল আলোচিত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলাটিও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক, যেটি দায়ের করা হয়েছিল 2012 সালে। দুর্নীতি হয়নি দাবি করে 2014 সালে মামলাটি নিষ্পত্তি করে দেয় কমিশন। চেয়ারম্যান সাহেব যেটা ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা নথিগুলো খুঁজতেছি, অনেক পুরোনো মামলা তো, কিভাবে কোর্ট অর্ডারে ক্লোজ করছে, কিভাবে তার ফাইন্ডিংস দিতে, তারপরে মেরিট গুলো দেখতে হবে, তারপরে হলো কমিশন ডিসিশন নিবে আর কি তোর উপরে। তো তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আর কি এরকম। শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধানও জোরদার করছে দুদক। তাঁর এবং পরিবারের দেশ বিদেশে ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে সংস্থাটি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদক আইনে সর্বোচ্চ 2 মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর বলেন, 5 আগস্ট 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। সে সময় স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া পরিচয় গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইব। জুলাই গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসী দুর্নীতিবাজদের বিএনপিতে কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। এদিকে প্রায় 17 বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। রিপোর্ট মইনুল হাসানের। তীব্র শীতে কাঁপছে গোটা উত্তরাঞ্চল। দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে নিজ জেলার ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজস্ব অর্থায়নে পৌর শহরের 2000-এরও বেশি অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। নির্দেশ দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।
দ্রুত জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ জনগণের নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। এদিকে প্রায় 17 বছর পর কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। বিপুল সংখ্যক নেতাকর্মী জেল গেটে তাকে স্বাগত জানান। পরে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে সংসদ ভবন এলাকায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান কারামুক্ত আব্দুস সালাম পিন্টু। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না। আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য, তার পক্ষ অবলম্বনের জন্য ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ড থেকে আব্দুস সালাম পিন্টুকে সম্প্রতি খালাস দেয় হাইকোর্ট। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সীমাহীন অন্যায়, হত্যা, গুম, নির্যাতনের কারণেই তাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের উপর নির্যাতনের তাণ্ডব চালানো হয়েছে। বিচার বিভাগ সহ দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে দলটি। রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত পথসভায় জামায়াতের আমির এসব কথা বলেন। দেশ পরিচালনার দায়িত্ব পেলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা এমন হত্যার হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েম ও তার পরিবারের সদস্যরা। সকালে ঘুম থেকে উঠেই তাদের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা। সায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে সায়েম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। বগুড়া সদর থানার ওসি জানান, ঘটনাটি শোনার পর থেকেই থানার একাধিক টিম কাজ করছে। জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। দেশের জনপ্রশাসন ব্যবস্থা অনেকটা দালালির উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীর সেটআপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি বলেন, গত 53 বছরও জনপ্রশাসনের কাজ জনগণের স্বার্থে হয়নি। অন্যদিকে আওয়ামী সরকার জনপ্রশাসনকে দলীয়করণ করায় জনস্বার্থ বিঘ্নিত হয়েছে বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে জনপ্রশাসন নিয়ে আলোচনা করেন বক্তারা। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রশাসনের উচিত জনগণের স্বার্থে কাজ করা। 2007-08-এর সিন্ড্রোমে ফিরে যাচ্ছি, যে তখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল, যে সংস্কারবাদী। কি আফসোস, তখন যদি ওই সংস্কারগুলো করা হতো, কতগুলো সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না। মানবাধিকার ও সেবার নিশ্চয়তার ভিত্তিতে জনপ্রশাসনে সংস্কার প্রয়োজন উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, কার্যকর জনপ্রশাসন তৈরিতে স্থানীয় সরকারকে গুরুত্ব দেয়া আবশ্যক। যে রাজনৈতিক দলগুলো কিন্তু এই যে জনপ্রশাসন সংস্কার হবে কিনা, ব্যবসায়ীদের সাথে সংস্কারগুলো হবে কিনা, তার কিন্তু দায়িত্ব রাজনৈতিক দলের সাথেও খুবই জরুরি। কারণ আমি যা দেখছি, বাংলাদেশে কিছু সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু জুলাই আগস্টের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়ন হবে কিনা, ওটা কিন্তু আপ ইন দি এয়ার।
আবার যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে সেজন্য জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, দ্য ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, নির্মল রোজারিও এবং হেমন্ত কোড়াইয়া। এ সময় তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মেই শান্তির বাণী আছে, তা নিজেদের মধ্যে স্থাপন করতে পারলে সকল বিভেদ দূর হবে। যশোরে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের নামে জমি দখলের অভিযোগ উঠেছে, তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া বলছেন আদ্দিন কর্তৃপক্ষ ও জমির ভাড়াটিয়া। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পরিদর্শনে গিয়ে জমি দখলের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন তরিক ইসলাম। যশোর শহরতলির পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে 1, 2 ও 3 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল। পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ। এদিকে জমি দখলের অভিযোগ করে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামে এক নারী। 2012 সালে জমিটা জালালউদ্দিনের কাছ থেকে ক্রয় করি। যখন আদ্দিন মেডিকেল কলেজ শুরু করে এবং হাসপাতাল শুরু করে, তখন থেকে আমার যন্ত্রণা শুরু করে। ওদের সাথে কথা বলি, ওরা বললে যে না, আমাদের ওটাই আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ওটা আপনার জমি বা গাছপালা কোনো কিছুতেই আমরা ঘর বাড়িতে কোনো হস্তক্ষেপ করব না। তবে তার আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাসকারী কিতাব আলী। একই মত স্থানীয়দেরও। আদ্দিনের প্রতি কোনো অভিযোগ নেই আমার। মাঠের মধ্যে একা একা তো আর বসবাস করা যায় না ভাই, যার জন্য কারেন্ট নেই, আমার কেউ নেই এখানে, বাইল বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই, তাই আমি এখান থেকে চলে গেছি। জোর করে কারো তারা দিন, ওরা যায় যার জমি নিয়েছে তার সাথে কথাবার্তা বলে তার মালিকের, যেরকম আমার ডাউন এসে আমার এক রুম ঘর ছিল, আমি সাইডে কিনে নিছি, তারা টাকা পয়সা দিয়ে নিয়েছে, কারো এই পর্যন্ত কেউ বলতে পারে না যে তার কার্ডটা জোর করে দখল করে নিয়েছে। অভিযোগের বিষয়ে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ও মেইনটেনেন্স বিভাগের সহকারী ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা বলেন, খাদিজা খাতুনের জমি দখল করা হয়নি। আমাদের সাথে তার কোনো এই বিষয়ে কোনো কথাই হয়নি, এবং এখানকার যে মাটি ভিটের কথা বলতেছে, এখানে হালকা একটু উঁচু ছিল, সেটা মাটিটাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল টিনের ঘর, কিতাব, সে কিতাব আলী নিয়ে গেছে। এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র ধরিনি। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার লিগ্যাল অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, খাদিজার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আদ্দিন ওয়াজ মাহফিলের নামে তার জমি গ্রাস করছেন। এই সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেখানে জমি দখলের কোনো প্রমাণ পাননি। তার অভিযোগটা পেয়ে আমার ওখানে চাষরা হারিয়েছে, ওখানে ইন্সপেক্টরকে পাঠিয়েছিল। সে সরেজমিনে দেখেছে যে চতুর্দিকে আদ্দিনের জমি, মাঝখানে সেই ভদ্র মহিলার জমি। তো এই জমিটাতে সে ভাড়াটিয়া দিয়েছিল, তো ভাড়াটিয়া নাকি তার ওই যে ঘরটা সে ভেঙে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের যে কোনো উন্নয়ন প্রকল্পের খরচ আশপাশের দেশের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। অপব্যয় রেলের বর্তমান দুরবস্থার বড় কারণ বলেও জানান তিনি। ঢাকা থেকে সরাসরি খুলনা ও বেনাপোলে নতুন 2 জোড়া ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এর ফলে পদ্মা সেতু দিয়ে খুলনা, যশোর, বেনাপোল হয়ে মাত্র 4.25 ঘন্টায় ঢাকার কমলাপুরে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে খুলনা ও বেনাপোলে সরাসরি চালু হলো যাত্রীবাহী ট্রেন। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনা ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাপোল ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটির উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রেল কর্তৃপক্ষ বলছেন, পদ্মা সেতু হয়ে ট্রেনে যাতায়াতে খুলনা ঢাকার দূরত্ব 212 কিলোমিটার কমেছে।
আর ঢাকা থেকে খুলনা বা বেনাপোলে যাওয়া যাবে মাত্র 4.5 ঘন্টায়, যেখানে আগে খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগতো 9.5 ঘন্টা। নতুন এই মাইল ফলকের জন্য খুশি এসব অঞ্চলের যাত্রীরা। 3 ঘন্টায় ঢাকা যাব আর আমার বাড়ি লোহাগাড়া যাবে 1 ঘন্টা 10 মিনিটে। খুবই ভালো লাগতেছে, কারণ এত কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল। সময় বেঁচে যাচ্ছে, এজন্য আমরা খুবই আনন্দিত। দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন, এর থেকে 3 ভাগের 1 ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে যেতে পারবো। এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, রেলের বর্তমান দুরবস্থার পেছনে দায়ী অতিরিক্ত ব্যয়, তাই এই খাতকে বাঁচাতে খরচ কমাতে হবে। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের সবাইকে অনুরোধ জানাবো যে কীভাবে এটা খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। রেলের আয় দিয়ে এই খাতকে পরিচালনা করা হবে বলেও জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলে হবে সেটা আগেই জানিয়েছিল আইসিসি। এবার তারা ঘোষণা করল প্রতিযোগিতার সূচি। 19 দিনের এই প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে করাচিতে আগামী 19 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াই হবে 23 ফেব্রুয়ারি দুবাইয়ে। আর 9 মার্চ প্রতিযোগিতার ফাইনাল হবে লাহোরে, তবে ভারত ফাইনালে গেলে খেলা হবে দুবাইয়ে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। ভারতে বসে বিভিন্ন বক্তব্য দেয় দিল্লির কাছে ঢাকার কড়া আপত্তি। নভ থিয়েটার ও পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা ফের তদন্ত করবে দুদক। শেখ হাসিনা ও পরিবারের লেনদেনের নথি তলব করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 শিক্ষার্থীর লাশ পুড়িয়ে ফেলার মামলায় সাবেক এমপি সাইফুল সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সন্ত্রাসী ও গণহত্যায় জড়িতদের বিএনপিতে জায়গা হবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।